সুন্দরবন আমাদের কাছে প্রকৃতির এক অপূর্ব সুন্দর জায়গা। কিন্তু সুন্দরবনকে সত্যিকার অর্থে জানতে বা উপলব্ধি করতে হলে শুধু তার সৌন্দর্য দেখলেই হবে না, মিশে যেতে হবে এখানকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে। এই ভিডিওর প্রথম পর্বে আমরা সুন্দরবনের মানুষের জীবনযাপন ও তাদের নানা অভিজ্ঞতার কিছুটা জানার সুযোগ পেয়েছি। আর এই পর্বে সেই অভিজ্ঞতার ঝুলি আরও একটু সমৃদ্ধ হবে, জানবো আরও কিছু অজানা গল্প। তাই আপনিও সঙ্গে থাকুন আর আমাদের এই যাত্রার প্রতিটি অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠুন। কি ভয়ঙ্কর জীবন এখানকার মানুষদের বলুন। এই জায়গাটায় নদী বাঁধ মনে হচ্ছে খুব ভাঙে, তাই এখানে এরকম যে চট টাইপের দিয়ে নদী বাঁধটাকে সুরক্ষার জন্য বা পাইলানও দেওয়া রয়েছে। নদীর ঘাটে এখানে নৌকো বাঁধা আছে, আর এই এক নৌকায় ফিশারির যে সমস্ত যে ফিড খাবার সেগুলো এই নৌকায় এসছে, সেখান থেকে ওনারা বয়ে নিয়ে গিয়ে নিজেদের যে ফিশারি সেখানে নিয়ে যাবেন। দাদা, এগুলো কি সব ফিশারির খাবার? আচ্ছা আচ্ছা, আপনাদের কি এখানে এইসব ফিশারি আপনাদের? ভেনামি চিংড়ি, তাই না? এই সমস্ত ফিশারি এগুলোতে কিন্তু ভেনামি চিংড়ি চাষ হয়েছে, আর সেই ভেনামি চিংড়ির যে খাবার, যে ফিড খাবার, সেগুলো কিন্তু এই নৌকো করে দাদারা এখানে এনেছেন। এই দাদারা, এই ড্রামে কি তেল রয়েছে? ডিজেল, তাই না? মানে ফিশারিতে যে সমস্ত যে মেশিনগুলো চালানো হয় তার জন্য তো ডিজেল লাগে, সেই ডিজেলের যে ব্যারেলস সেগুলো ওনারা নৌকো থেকে এখানে তুলছেন। আর এইভাবেই কিন্তু সুন্দরবনের এই সমস্ত দ্বীপে নৌকো পথেই সমস্ত মালপত্র নৌকো পথেই আসে। কিভাবে দেখুন এই ড্রামটাকে, যে ব্যারেলটাকে নৌকো থেকে পাড়ে তুলছে। একটা কাঠের পাটাতন রয়েছে, সেই পাটাতনের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে তুলতে হচ্ছে। খুবই রিস্কি কাজ। এমনি ওয়েট আছে, সেধারে রাখতে পারবে? কতটা পরিশ্রম করে একটা নৌকো থেকে এই যে তেলের ব্যারেল তুলতে হলো আপনারা দেখতে পেলেন। আরও একটা রয়েছে। অবশেষে দাদারা দুটো তেলের যে ড্রাম উপরে তুললেন। এগুলো কত? 200 লিটারের ব্যারেল না দাদা? 230 লিটার। দেখুন। আচ্ছা, এদিকে কোন ফিশারিতে বলেছিল যে কুমির নাকি এখানে কোন একটা ফিশারিতে ঢুকে গিয়েছিল, সেটা আরও সামনে নাকি? ও আচ্ছা, আপনাদের ওই পরে ওর পাশেরটা, তাই না? এই ফিশারিগুলো হচ্ছে এই দাদাদের। আর এই ফিশারিতেই কিন্তু এটা নয়, পাশেরটাই, তাই না? পাশেরটাই, তাই তো? ওই যে পাশের ফিশারিটা, ওটা আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। ওই ফিশারিটাতেই কিন্তু এই নদীর যে কুমির নদী বাঁধ টপকে ওই ফিশারিতে ঢুকে গিয়েছিল। তো তাহলে ওই ফিশারিটাতেই কুমির ঢুকে গিয়েছিল। মানে অবাক কাণ্ড। 2-3 বার।
চলুন একটু ফিশারিগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। ফিশারি চিংড়ি হয়তো দেখতে পাওয়া যাবে না, আর এই সমস্ত ছোট ছোট কুঁড়ে ঘর টাইপের বানানো আছে যেগুলোতে ফিশারির যে খাবারের বস্তা সেগুলো থাকে বা অন্যান্য জিনিসপত্র থাকে যেগুলো ফিশারিতে কাজে লাগে। চলে এলাম ফিশারির যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে এলাম। আর এই দেখুন, এই যে সব যে পাখাগুলো রয়েছে এইগুলোর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে আগে দেখালাম, এগুলোর মাধ্যমেই জলে যে অক্সিজেনের লেভেলটা সেটাকে ঠিক রাখা হয়। একটা সময় অন্তর অন্তর যে পাম্পগুলো রয়েছে বা যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু চালাতে হয়। প্রত্যেকেই কিন্তু খাবার দিচ্ছেন মাছে। ফিড খাবার, সেই ফিড খাবার কিন্তু দাদারা এই ফিশারিতে ছড়াচ্ছেন। এটা দাদাদের ফিশারি তাই তো? এই একটা নাকি আরও আশেপাশে সমস্ত? আচ্ছা, ওদিক প্রত্যেকেই কাজে ব্যস্ত, আর প্রায় 24 ঘন্টা এই সমস্ত কাজে কিন্তু মানুষদেরকে লেগে থাকতে হয়। কি সুন্দর মেঘ দেখুন আকাশে, যে সাদা মেঘ ছেয়ে আছে, কি দারুণ এই সিনারিওটা। গ্রাম বাংলার এই এত সুন্দর একটা প্রকৃতি সত্যি মনে একটা আলাদা অনুভূতি আনে। চারিদিকেই দেখুন শুধু ফিশারি আর ফিশারি। তো এখানকার মানুষরা এভাবেই ফিশারিতে ভেনামি চিংড়ি বা অন্যান্য মাছ চাষ করেন, আর এখান থেকে ওনাদের একটা অর্থ উপার্জন হয়। তবে এর জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। আর আপনাদেরকে একটু আগেই যে এক দাদা বলেছিলেন ফিশারির, যে এরকমই এক ফিশারিতে কিন্তু নদী থেকে নদী বাঁধ পেরিয়ে যে কুমির, সেই কুমির কিন্তু এরকম ফিশারিতে ঢুকে গিয়েছিল। হচ্ছে আমাদের মালিক, আমি মালিক। এই সমস্ত ফিশারি আপনার তাই তো? হ্যাঁ, কোনো রকম আছে। আচ্ছা আচ্ছা, তা ফিশারিতে কি লাভ মোটামুটি হচ্ছে? মোটামুটি দিল্লি যাবো। সরকার যা খাবারের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, সব কিছু এমন অবস্থা হয়েছে, তো এবছর দিল্লি মানে নিয়ে দিল্লি যাবো। প্রতিদিন কি দামই বাড়ছে? প্রতি বছর বছর দাম বাড়ছে খাবার বলুন আর? 250, প্রত্যেক বছর একটা লিমিট থেকে 20 থেকে 25 টাকা। আচ্ছা, এবছর পার বস্তাতে বেড়েছে 250 টাকা। এই খাবারের বস্তাগুলোয়? হ্যাঁ, বাবা অনেকটাই বেড়ে গিয়েছে। তাহলে আমরা চাষি থাকবে? সেই অনুযায়ী তাহলে মাছের দামও বাড়া উচিত। উচিত। এখন মাছের দাম 60 টাকা কম। গত ভাবুন। বছর যা বিক্রি হয়েছিল 60 টাকা কম। মানে খাবারের দাম যদি বাড়ে তুলনামূলক, সেই তার সাথে সাথে মাছের দামও বাড়া উচিত, না হলে চাষিরা লাভ পাবে কি করে? 250 টাকা খাবারের বস্তা, 7 লক্ষ টাকা তেল আর করে এবছর করে বেড়েছে। লেবারের মূল্য 250 টাকা খাবারের বস্তার দাম কি আড়াইশো, মানে পার বস্তা 250 টাকা বস্তা। বস্তা 250। 1200 বস্তা খাবার যাবে। আবার আপনি হিসাব 1200 করুন, বস্তা খাবার যাবে ধরো। হিসাব করুন। নৌকো ভাড়া আছে, এই সমস্ত কষ্ট সবই আপনাদেরকে তো দিয়ে আনতে হয়। এই মালগুলো কোথা থেকে আনেন? এই যে সে রামগঙ্গা থেকে। রামগঙ্গা থেকে। হ্যাঁ, ওখান থেকে যাচ্ছে তার নৌকো ভাড়া, সব কিছু ভাড়া দিয়ে। ট্রান্সপোর্টে করে রামগঙ্গাতে আসে, এবার রামগঙ্গা থেকে আমাদের এখানে ট্রান্সপোর্ট। আচ্ছা, যদি খাবারের দাম বস্তা পিছু 250 টাকা বাড়ে, তাহলে মাছের দামও সেই অনুযায়ী বাড়া উচিত, না হলে তো চাষিরা। তাহলে তার থেকে গত বছর যে 20 গ্রাম মাছটা বেচেছি 340 টাকা, এবছর 280 টাকা। আবার ডিফারেন্স কত দেখি। এই মাছের খাবারটা কতদিন এরকম দাম বেড়েছে? কতদিন হলো? ওই তো ভোটের পর। ভোটের পরে? ভোটের আগে ঠিক ছিল। তাহলে আমরা কি গোডাউন ম্যান যে ইলেকশনের আগে আমরা মাছটা খাবারটা স্টার্ট করে নেব? না, সেটা তো হয়ে ওঠে না, মানে সবার দ্বারা তো সম্ভব নয় যে আমি এত খাবার একসাথে স্টক করে নেব। এই যারা পুঁজিপতি তারা স্টক করে নেবে। তাদের ক্ষেত্রে সম্ভব। 250 টাকা কোনদিন বাড়ে। তেলের দামও বেড়েছে, তেলের দাম বেড়েছে, লেবার দাম বেড়েছে, আবার মেডিসিনের দাম বেড়েছে। মানে সমস্ত কিছুর দাম বাড়ছে, শুধু মাছের দামটা ঠিকঠাক বাড়ছে কিন্তু না, মাছের দামটা বাড়ছে না, কমছে। কমছে। সেটা তো আরও খারাপ, মানে একইও থাকছে না। 10টা টাকা বাড়াতো তা ঠিক ছিল, তাহলে মোটামুটি ম্যানেজ হয়ে যাবে, মানে একটা। যেটা বাড়তি সেটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু যদি তার চাইতে যদি 40 টাকা 50 টাকা খাদে মাছ বিক্রি করতে হয়, চাষি আছে, আমি বলতে না, সমস্ত আমার চাষি, মতো সমস্ত চাষি। কথাটা আমার সেইটাই বলছি। তো আপনারা শুনলেন, এখানকার মানুষরা সারা বছর এরকম এত পরিশ্রম করে এই ফিশারি করেন, কিন্তু ওনাদের
যে লাভের পরিমাণটা সেটা বুঝতেই পারলেন। তেলের দাম বলুন, খাবারের দাম বলুন, সমস্ত কিছুর দাম বাড়ছে, কিন্তু যে মাছ বিক্রি করে ওনাদের যে ইনকামটা হয় সেই মাছের দাম বাড়ছে না, তুলনামূলক আবার কখনো কখনো কমেও যাচ্ছে। কখনো না, একদম 60 টাকা কম। 60 টাকা কম। যদি ওই মূল্যটা থাকতো তাহলে আসল পয়সাটা আমরা বাড়িতে নিয়ে যেতাম। এ তো যা অবস্থা, বউ বাচ্চা নিয়ে দিল্লি চলে যেতে, বরফ টরফ লেবার টেবার কিলো মাছের 1 কেজি চিংড়ির দাম 285 বা 300 টাকা যেটা বললেন। 20 গ্রাম মানে 20 গ্রাম। আচ্ছা, ওটা আবার সাইজ অনুযায়ী দামের কিন্তু হেরফের হয়। হ্যাঁ, মানে একটা চিংড়ি, প্রত্যেকটা চিংড়ির যে সাইজ সেটা 20 গ্রাম যদি হয়, সেই 20 গ্রামের যে চিংড়ির কেজি পিছু দাম হচ্ছে 285 থেকে 300 টাকা হ্যাঁ। দাম। তবে এই দামটা কিন্তু মানে এখন ঠিকঠাক নয়, তার কারণ তেলের দাম বলুন বা এখানে এই যে মাছের খাবারের জন্য যেই ফিড খাওয়ার, সেই খাবারের দাম কিন্তু যথেষ্ট বেশি। খাবার যাচ্ছে 15 থেকে 1600। তুমি আমাকে আগে আইছো। তুমি বক্তব্য রাখো। এই যে 1 কিলো আমাদের খাবারের এখানকার মূল্য হচ্ছে সভাপতির ছেলে। 1 কিলো খাবারের মূল্য হচ্ছে 120 টাকা। 1600 খাবার যায় 1 কিলো মাছ তৈরি করতে। তাহলে হিসাব করো 180 টাকা শুধু খাবারেই চলে যাচ্ছে। তেল আছে, মেডিসিন আছে, লেবার আছে। লেবার আছে। এবার কি থাকবে বলুন? এবারে লস। এবারে এত টাকার যে সেট আপ রয়েছে পুরো, বলুন, মেনটেন্যান্স তো একটা খরচ আছে। মেনটেন্স একটা না ভালোই খরচ। এবারে ক্ষতি হলে হতে পারে। হ্যাঁ, তারপরে তো প্রাকৃতিক দুর্যোগে যদি এই যে একেবারে এই নদী বাঁধ, এই নদী বাঁধের সাইটেই সমস্ত ফিশারিগুলো, মানে এই রিস্কটা তো রয়েছে। আচ্ছা, নদী বাঁধ কি ভেঙে এই নদী বাঁধটা তো নতুন হয়েছে দেখতে পাচ্ছি, কি ভেঙে গিয়েছিল? না না, ওটা ভাঙেনি, কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে নতুনভাবে যাতে যাতে না ঠিকঠাক থাকে। ভাবুন, সারা বছর এখানে পরিশ্রম করছেন, এত টাকা ইনভেস্ট করছেন, তারপরে লস। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। 5-6 দিয়ে গেছে। ভাবুন, দাদা কি বলছে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। মানে এই ফিশারিতে যেহেতু পাশেই একেবারে নদী, সেই নদী বাঁধ টপকে কুমির কিন্তু এই সমস্ত ফিশারিতে ঢুকে পড়ে। একটা ছেলেকে নিয়ে গেল, যুবক ছেলেকে। আচ্ছা, এই ঘটনাটা কতদিনের আপনাদের এখানে যে কুমির ঢুকে গিয়েছিল? 20-25 দিন। 20-25 দিন। মাছ হয়ে গেছে। মানে এরকম প্রায় সময় হয় ফিশারিতে ঢুকে যায়, তারপর কিভাবে তাড়ান কিভাবে? ওই ভিডিও ফরেস্টার ডিপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা, ফোন করলে ওনারা আসেন, তাই তো? ওনারা আসেন। জাল ফাল নিয়ে এসে ধরে নিয়ে যায়। তো তারা খুবই কিছু risky। খেয়ে ফেলে নষ্ট করে। মানে আপনার তো ধরো মাছ তো ওরা খাচ্ছে, আর মাছ খাওয়ার জন্যই আসে ওরা। মাছ তো খাচ্ছে। আর এই নদী চরে টরে আপনারা দেখেছেন কুমির হ্যাঁ, শুয়ে মানে থাকে। আসে? হ্যাঁ, আপনি ওইখানে চলে যাও, অল টাইম দেখতে পাবে। ওই যে নদী মাত্রা ঘুরে ওই দিকে একটু গিয়েছে। আগে এলে আপনি খাওয়ার ব্যবস্থা করতাম, কুমির টুমির দেখিয়ে আমরা দিতাম, দেখিয়ে দিতাম। তো আজকে এখানে এসেছিলাম আর দাদাটা খেতে ডাকলেন, তাই দাদাদের সাথে যাচ্ছি। তো এই হচ্ছে আতিথেয়তা। গ্রামীণ এই সমস্ত এলাকায় এলে দেখুন আমরা ওনাদের কাছে একেবারেই অচেনা, তবে সেটা একটুও মনে হলো না। এই দাদাদের যে ফিশারি, আমি কথা বলছিলাম ওনার সাথে বসে বসে এতক্ষণ, আর দাদা তো একেবারেই ছাড়লেন না, যে খাইয়েই ছাড়বেন আর কি। তো এই হচ্ছে আতিথেয়তা, যা অন্যত্র কোথাও খুঁজে পাবেন না। এই সমস্ত সুন্দরবনের গ্রামীণ পরিবেশের মানুষদের কাছেই এলে একমাত্র এই ধরনের আতিথেয়তাগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন, গরু বাঁধা রয়েছে এখানে। আবার আসবো, আবার আসবো। শান্তি পেয়েছি এই সরকার চেঞ্জ হওয়ার পরে, আমরা অনেক শান্তি, সারা পশ্চিমবাংলার মানুষ শান্তি পেয়েছে। একবার রাস্তাঘাট হয়নি, মানে গ্রামের ভেতরে রাস্তাঘাট ঠিকঠাক নেই। আচ্ছা, ওদিকের যে পিচের রাস্তাটা যেটা ঘাট থেকে দেখলাম, ওটা কি পুরোটা ওদিকে গিয়েছে নাকি? ওটা একবারে আচ্ছা, এই পারটায় কিছু নেই। এই ভিতরের রাস্তাগুলো এখন আমাদের এলাকায় মাটির রাস্তা আছে। মানুষের ঘর ঢুকেছে, মানুষ জানতে পারেনি, টাকা নিয়ে নিয়েছে।
মানে যার ভাবুন, নামে ঘর এসছে ও জানে না যে ওর নামে ঘর এসছে, মানে সেই ঘর টাকাও কিন্তু উঠে গেছে, টাকাও উইথড্র হয়ে গেছে, মানে সরকারের কাছে এটা থাকলো যে ওনার কিন্তু পাকা ঘর পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, যখন এই সরকার এলো, যখন যাচাই করতে গেল বা বাড়িতে সার্ভে করতে গেল, না আপনার নামে ঘর আছে, ঘরে এসছে তো ঘরের টাকা কোথায়, টাকাও নিয়ে নিচ্ছে। ভাবুন বিষয়টা, মানে যার পাকা বাড়ি যার নামে হয়েছে তিনিই জানেন না যে তার বাড়ি হয়েছে, মানে তার বাড়িই নেই অ্যাকচুয়ালি। পরবর্তীতে সার্ভেতে সেটা বোঝা যাচ্ছে যে, নামটা এসেছে কিনা উনিই জানেন না যে আমার নামে ঘর এসছে। বা উনি হয়তো এও আশায় আছেন যে পরবর্তীকালে আমি পাকা বাড়ি পাবো, আমি পাবো যে পরের লটে আমার ঘর আসবে। আমার এরকম ওকে বলে দিয়েছি যে পরের লটে আপনার ঘর ঢুকবে, কিন্তু ঘর এসেছে ওরা টাকা নিয়ে নিয়েছে। আজকে থাকো, না, এই যে বললেন অনেক ভালো লাগছে, তবে আবার আসবো, মানে পরিস্থিতি শুনে সত্যি অন্যরকমই লাগছে। কি খবর আছে আজকে থাকলে রাত্রে তোমাকে তাহলে মানে আমি তো আজকে প্ল্যানিং করে আসিনি থাকার জন্য, অন্য এক সময় আসবো, আপনাদের সাথে চেনা পরিচিত হয়ে থাকলো, এক সময় আসবো, দরকার হয় দাদাদের ফোন নম্বর নিয়ে যাব, পরে প্ল্যান করে আবার আসবো, এসে থাকবো, রাত্রে থাকবো, থেকে অনেক কথা শুনবো। বিষয়গুলো যা বললাম আপনি তুলে ধরুন। এই হচ্ছে দাদাদের বাড়ি। এখন ওনাদের সাথে একটু খাওয়া দাওয়া করব। তো দাদার সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে দাদা না খাইয়ে ছাড়লেন না, আর কত কি খাওয়ারের ব্যবস্থা করেছেন আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমি জাস্ট খেতে পারবো কি না সেটাই ভাবছি, মানে কত কি আইটেম দেখুন। আর মানে এই আতিথেয়তা আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন বলে, আপনাদেরকে দেখাচ্ছি। এই ভাত, এদিকে দেখুন কত বড় একটা মাছের ভাজা, এদিকে ডিম ভাজা, এটা একটা সবজি তরকারি, তেতো তেতো, আর এদিকে আবার মাছের ঝোল। আমি এবারে ভাবছি যে আমি এত কিছু খাবো কি করে, কারণ আমি ভাত খুবই অল্প খাই, কিন্তু ভাতের তুলনায় এখন আমার মনে হচ্ছে তরকারিটা অনেক বেশি, আমি মনে হয় খেতে পারবো না এত কিছু। তো এই হচ্ছে আতিথেয়তা। আর দাদারা ভেতরে খেতে বসেছেন, দাদাদের সবাই খেতে বসেছে একসাথে। ঠিক আছে দাদা, তোমরা খেয়ে নাও, আবার খাওয়ার পরে আবার কথা হবে। দেখুন ভাগ্য, সকলের ভাগ্যে সমান করছে না, একদিন জাল পেলে বাটা মাছ ধরতে পারি, এটা অথচ মাছ বোধ হয়ে আছে। এত খাবারের আয়োজন, আমি জানি না কি করে খাবো এত কিছু। আমি এসেছিলাম ক্ষেত্রমোহনপুরে, আর এই দাদাদের এখানে ফিশারি রয়েছে, আমি অনেকক্ষণ এখানে বসলাম, ওনাদের সাথে খাওয়া দাওয়া করে এসেছি। তারপরে ওনাদের কাছ থেকে শুনবো এখানকার বর্তমান পরিস্থিতি কি, আর এর আগে কি পরিস্থিতি ছিল, সে সমস্ত কিছু ওনাদের কাছ থেকে শুনবো। আচ্ছা দাদা, আপনি যদি আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় 213 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি পুলিন ধাউড়িয়া মহাশয়, 213 নম্বর বুথ। এখানে দীর্ঘ 15 বছরে প্রচুর দুর্নীতি হয়েছে, বিশেষ করে 213 নম্বর বুথ হইতে আমার ক্ষেত্রমোহনপুর গান্ধীপাড়া হইতে যুধিষ্ঠির না খিয়া পারাপারের ব্যবস্থা, ওখানে খিয়ার দুর্নীতি হয়, খিয়া পারাপারে ভালো ব্যবস্থা নেই। ওখানে পঞ্চায়েত সমিতিকে সঙ্গে যোগাযোগ করে আমাদের 213 নম্বর বুথে অঞ্চল সভাপতি ওখানে দুর্নীতিগ্রস্ত, খিয়ায় অনেক টাকা, ওখানে খিয়ার অকশন হয় না, দীর্ঘ 15 বছর অকশন হয় না। আগে বিজেপি, আগে সিপিএম সরকার ছিল, সেই সময় অকশন হতো, এখন অকশন হয় না, সরকারি তহবিলে টাকা যায় না, এখানে বড় রকমের দুর্নীতি হয়। সেই টাকা নিয়ে এখানে মানুষজনের ভোট কেনাকাটা করে এবং মানুষের দুরবস্থা অবস্থা। এখানে রাস্তাঘাট হয় না, রাস্তাঘাটে টাকা নয়ছয় করে। চারা লাগানো প্রকল্প শ্রীকান্ত হাজরার বাড়ি হইতে হরেকৃষ্ণ মাইতির বাড়ি পর্যন্ত 2017-18 সালে প্রকল্প, 1,41,000 টাকার কাজ, একটাও চারা পোতা হয় না। এখানে ডবল সোলিংয়ের রাস্তা উদ্বোধন করে টাকা সমস্ত লুটপাট হয়েছে, সেটা হচ্ছে পরেশ মাইতি বাড়ি হইতে বিভূতি খাঁড়া বাড়ি পর্যন্ত। এখানে একবার কাজ উদ্বোধন হলো, কাজ হলো না। আপনার 21 সালে যে আমাদের বিধানসভা ভোট হয়েছিল, 21 সাল হইতে 26 সাল পর্যন্ত, এর মাঝখানে বড় রকমের দুর্নীতির দায়ে আজকের পঞ্চায়েত আজকের দেনার দায়, মানে দুর্নীতির দায় আজকের দিল্লি চলে গেছে। আজকে প্রধান আজকে ঘর ছাড়া, উনি হচ্ছে প্রধান হয়ে আজকে অঞ্চল অফিসে যায় না। এখন বর্তমান আমাদের এখানে রামকৃষ্ণ মানা বললে ভদ্রলোক, উনি বিজেপি করার দায়ে 5 বিঘা জায়গা এখনও পর্যন্ত চাষে যেতে পারে না। এই হচ্ছে এখানে খুব সংঘাত উনার পরে চলছে।
আমি বুথ সভাপতি হয়ে এখনও মার খাচ্ছি। এর জায়গায় প্রশাসনের কাছে গিয়েও কোনো বিচার পাইনি। যাতে আগামী দিনে একটা ভালো জায়গা তৈরি হয়, আগামী দিনে যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে, আগামী দিনে যেন স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট যেন ভালো হয়, এটা আমরা চাই। এই আমাদের প্রত্যাশা। আর আপনাদেরকে এতক্ষণ ভিডিওতে যা দেখালাম এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। খুবই খারাপ পরিস্থিতি এখানকার, এবং রাজনৈতিকভাবে এই সমস্ত এলাকায় খুবই প্রবলেম। সেই সমস্ত কিছু তো আপনারা ভিডিওতে দেখলেন। তো আশা করছি বর্তমান সরকার এ সমস্ত বিষয়গুলো, এ সমস্ত সমস্যার সমাধান করবেন ওনারা, সেই আশাটাই আমরা রাখছি। আর আপনারা যারা সুন্দরবনের এইরকম প্রান্তিক বা একেবারেই যে রুরাল এরিয়াগুলো যারা ঘুরে দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই চলে আসবেন সুন্দরবনের এই ক্ষেত্রমোহনপুর। এটার এই দ্বীপটার অ্যাকচুয়াল নাম হচ্ছে বড় রাক্ষসখালী। আর এর ঠিক পাশেই রয়েছে সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপ ছোট রাক্ষসখালী। সেটা আপনাদেরকে পরবর্তীকালে অন্য সময় আরেকবার ঘুরে দেখাবো। তো আজকের আপাতত এই সুন্দরবনের যে বড় রাক্ষসখালীর ছোট্ট একটি গ্রাম ক্ষেত্রমোহনপুর, সেটা আপনাদেরকে ঘুরে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি। কি করছো তোমরা নদীর ধারে? খেলাধুলো করছো? সে কি এই এখন বর্ষার সময় তোমরা খেলাধুলো করছো, চান করোনি নাকি আবার বাড়ি গিয়ে চান করবে? দেখুন পুচকেরা এখানে নদীর ধারে। আচ্ছা তোমরা নদীতে এখানে কুমির দেখেছো কোনো দিন? কুমির দেখেছো? ভয় লাগে না? লাগে না? আর এটা কি, এটা কি তোমাদের গাড়ি? তাই কই গাড়িটা টানো দেখি কেমন। দেখুন ওদের কাছে তো আর ফোন নেই, ওদের খেলনার জিনিস এটাই। কে বানিয়ে দিয়েছে, কে তোমাদের এই খেলনা? তুমি বানিয়েছো? এই এত দড়ি দিয়ে কে বেঁধে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, নদীতে মাছ ধরার জন্য তৈরি করেছে তাই তো? আর তুমি এখন সেটা গাড়ি টানাটানি করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেলাধুলো করো। হ্যাঁ, সবাই খেলাধুলো করো। এই ভাইয়ের সাথে যেতে যেতে আমি ঘাটে যাচ্ছি, দেখা হয়ে গেল। ভাই কত দূর যাবে বলো তুমি? ঘাটেই যাবে। চলো আমিও যাবো। বৃষ্টি, জোর বৃষ্টি এসে গেল। চলো চলো চলো, খুব জোর বৃষ্টি এসে গেছে। এই দেখুন একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। কি বৃষ্টি দেখুন। আমি রেনকোটের চেনটা লাগিয়ে নিই, তাহলে বৃষ্টিটা বেড়েছে অনেক।